কিন্তু নীর ওকে জোর করে বিছানায় ঘুমাতে বাধ্য করেছে। হয়তো নীর কোনোভাবে আন্দাজ করতে পেরেছে যে শাহবাজের সোফায় ঘুমাতে ভীষণ কষ্ট হয়, পিঠে প্রচণ্ড ব্যথা হয়। আজকেও দুজনে বিছানায় বসে আছে। শাহবাজের আর একটা অভ্যাস ঘুমানোর আগে বাদাম খাওয়া। বলতে গেলে ঘুমের সময়টা বাদ দিয়ে বাকি পুরোটা সময়ও বাদাম খায়। ওর অবস্থা দেখে নীর বলে উঠল, আপনার বাদামের সাথে বিয়ে করাটা বেটার হতো। শাহবাজের একটা বাদাম খেয়ে বলল, সতীন চাস? বাদাম সুতিন সমস্যা নেই, কিন্তু মানুষ সুতিনের কথা বলতে পারছি না। শাহবাজ অস্পষ্ট হেসে নীরের হাতে কয়েকটা বাদাম দিয়ে বলল, আয়, দুজন মিলে তো সতীনকে কামড়ে কামড়ে খাই। নীর হেসে উঠে বাদামগুলো নিয়ে নিল। তারপর দুইজন মিলে খুবই নিষ্ঠুরভাবে বাদামগুলোকে হত্যা করতে লাগলো। বাদাম খাওয়া শেষে দুইজনে নিজেদের পাশ থেকে এক গ্লাস পানি নিয়ে একে অপরকে দিতে ধরলেই আচানক ওদের ঠোঁট এক হয়ে গেল। এক সেকেন্ড আহম্মক হয়ে চোখ বড় বড় করে থাকার পর ওরা একে অপরের থেকে দূরে সরে গেল। দুইজনেই যে মারাত্মক লজ্জা পেয়েছে তা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর শাবাশ গলা খাকারি দিয়ে বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়। নীর নিজেকে সামলে নিয়ে শুয়ে পড়ল। শাবাশ রুমের লাইট অফ করে দিয়ে নিজেও শুয়ে পড়ল। কিন্তু কিছু সময় আগের ঘটনাটা ওদের ঘুমাতে দিচ্ছে না। শ্বাস প্রশ্বাস অদ্ভুত আচরণ করছে। শাবাশের হঠাৎ মনে হচ্ছে ওরা আজ বিছানায় না ঘুমানোই বেস্ট হবে। কিন্তু কোনো এক চৌম্বকীয় শক্তি যেন ওকে বিছানার সাথে আটকে রেখেছে। নীর চোখ বন্ধ করে রেখেছে। ওর মনে হচ্ছে শাবাশ ওর খুব কাছে, তাই ও একটু একটু করে সরতে লাগলো। সরতেই থাকলো, কারণ যত দূরে যাওয়া যায় ততই ভালো। নীর সরছে আর বিড়বিড় করে বলছে, আর একটু, আর অল্পখানি, এই তো দূরেই চলে এসেছি, আর এক আঙুল সরলেই হবে। কিন্তু এক আঙুল সরার পর এমন দূরে গেছে যে সোজা মেঝেতে গিয়ে ঠাঁই হলো। বিছানা থেকে ধপ করে নিচে পড়ার কারণে নীর ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে উঠল। শাবাশ চটজলদি বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিয়ে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? নীর শাবাশের দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসলো। তা দেখে শাবাশ ভ্রু কুঁচকে বলল, আমার কেন যেন মনে হচ্ছে তুই শেহনাজের মতো হয়ে যাচ্ছিস। পরে যাও কি একটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে নাকি মাইরি? ড্রয়িং রুমে বসে বসে মেহমেদ কফি খাচ্ছে আর গভীরভাবে কিছু চিন্তা করছে। অবশ্য ওর গভীর চিন্তাটা যে সিরিয়াস কিছু হবে না সেটা নিশ্চিত। হয়তো ভাবছে এ কাক কেন কালো রঙের, গোলাপি বা নীল রঙের কি জন্য হলো না। দুনিয়াতে তো ভদ্র ভদ্র মানুষ থাকা সত্ত্বেও সাজিদ কেন ওর ভাই হলো? তুষারের মতন এমন একটা ছেলে ওর কিভাবে হতে পারে? ওর ভাবনাগুলো বাধাপ্রাপ্ত হলো শাবাশের আগমনে। ও সদর দরজা দিয়ে প্রবেশ করার পরপরই হাঁক ডাক করতে লাগলো। মাম্মা, কোথায় তুমি? এক গ্লাস পানি আর বাদাম দাও। মেহমেদ বলল, ভাবি ছাদে গিয়েছে, নিজে নিজে খেয়ে নাও। শাবাশ হাই তুলে বলতে লাগলো, মাম্মা নেই তো কি হয়েছে? বউ তো আছে। বউ থাকতে নিজে কেন নিয়ে খেতে যাবো চাচ্ছ? নিজের মতো বোকা ভেবো না ওকে। মেহমেদ থম মেরে বিড়বিড় করে বলতে লাগলো, এটা যে সাজিদ ভাইয়ের ছেলে সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। হোয়াট এভার, ভাবির মতো হলে তো ক্ষতি ছিল না। শাবাশ ওকে পাত্তা না দিয়ে পুনরায় হাঁক ছাড়তে লাগলো। নিকি, এদিকে একটু শুনে যা তো। নীর শাহনাজের সাথে বাগানে ছিল। শাবাশের কণ্ঠ শুনে ও ভিতরে প্রবেশ করতে করতে বলল, হ্যাঁ সাবাস ভাইয়া বলুন। মেহমেদ অজান্তেই জোরে হেসে ফেলল। অতঃপর বহু কষ্টে হাসি আটকে গলা খাকারি দিয়ে বলল, বাহ, চমৎকার। হোয়াট এভার, এমন দম্পতি দেখে মন ভরে গেল। শাবাশ আর নীর থতমত খেয়ে গেল। মেহমেদ কফি খাচ্ছে আর হাসি আটকানোর জন্য বারবার গলা খাকারি দিয়ে যাচ্ছে। তা দেখে শাবাশ ইশারায় নীরকে ওর পিছু নিতে বলল। নীরও সেই অনুযায়ী শাবাশের পিছু পিছু যেতে লাগলো। রুমে এসে শাবাশ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। নীর রুমে আসতেই শাবাশ দরজাটা লাগিয়ে দিয়ে নীরের হাত ধরে ওকে নিজের কাছাকাছি এনে বলতে লাগলো, দেখ নিকি, আমাকে তুই যা ইচ্ছে ডাকতে পারিস, কিন্তু ভাইয়া না। স্বামীকে ভাইয়া বলে ডাকা হারাম। তুই কি আমাকে ভাইয়া ডেকে নিজের পাপ বাড়াতে চাচ্ছিস? নীর মাথা ডানে বামে ঝাঁকিয়ে না বোঝালো। শাবাশ ওর চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আমাকে ডাকার জন্য কোনো নাম খুঁজে না পেলে হ্যাঁ গো, ও গো, এই যে ব্লাবলা বলে ডাকতে পারিস। আমার নাম ধরেও ডাকতে পারিস, আমি মাইন্ড করবো না। নীর শাবাশের কাছাকাছি থাকায় এতক্ষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু এবার ওর কথা শুনে হেসে ফেলল। ওর হাসির দিকে পলকহীন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে বলল, না হওয়া বাবুর আপু বড় রাখতে পারিস, বিশ্বাস কর আমি একটুও মাইন্ড করবো না। নীরের হাসি বন্ধ হয়ে গেল। শাবাশের থেকে দূরে সরার জন্য হাঁসফাঁস করতে লাগলো, কিন্তু শাবাশ ওকে আরো শক্ত করে নিজের বাঁধনে আবদ্ধ করে ফেলল। ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে ওর কাছাকাছি যেতে লাগলো। নীরতা দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। ওর অবস্থা দেখে শাবাশ অস্পষ্ট হেসে ওকে ছেড়ে দিয়ে বলল, একটু বাদাম এনে দিবে? শাবাশের অস্তিত্ব নিজের থেকে দূরে সরতে দেখেই নীর চোখ খুলল। ওর এখনো বুক ধুকপুক করছে।
অথচ সাবাস স্বাভাবিক ভঙ্গিতে সোফাতে গিয়ে বসে ব্যবসার কিছু কাগজপত্র দেখতে লাগলো। নীর এখনো ঠায় দাঁড়িয়ে আছে। সাবাস কাগজগুলোর দিকে দৃষ্টি অব্যাহত রেখে অনুরোধের স্বরে বলতে লাগলো, একটু বাদাম এনে দে না নাকি? বাদাম না খেলে কাজে মনোযোগ বসাতে পারি না। নীর দ্রুত চলে গেল বাদাম আনার জন্য। বাদাম এনে সাবাসের সামনে রাখলে সাবাস বলল, একটু খাইয়ে দিবে? নীর একটুও বিলম্ব না করে সাবাসের পাশে গিয়ে বসে ওকে বাদাম খাইয়ে দিতে লাগলো আর ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটা কথা ভেবে ওর মন ভার হয়ে আসলো। টেবিলের দোষটা সেদিন সাবাসের উপর দেওয়ার পর থেকে সাবাস ওর কাছাকাছি আসার চেষ্টা পর্যন্ত করে না। সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়ার পরও চেষ্টা করেনি। এই যে কিছুক্ষণ আগেও কাছাকাছি যাওয়ার সম্পূর্ণ সুযোগ থাকার পরও কিছু করলো না। কাজ সম্পূর্ণ করতে করতে রাত 10টা বেজে গেল। এর মাঝে শুধু নামাজ আর খাওয়া দাওয়াটা করেছে সাবাস। নির্বিছানায় বসে ওর দিকেই তাকিয়েছিল পুরো সময়টা। আর মনে মনে এই ভেবে অনুশোচনায় জর্জরিত হচ্ছিল যে সাবাসের ঠিক কোথায় ও আঘাত করে ফেলেছে। সাবাস আড়মোড়া ভেঙে ঘাড়ে মালিশ করতে করতে বিছানায় যেতে যেতে বলল, নাকি আমার মনে হয় আজ অর্ধেক বয়স শেষ হয়ে গেল রে। নীর সামান্য হেসে উঠল। সাবাস বিছানায় শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। চাঁদের আলো এসে রুমটাকে সামান্য আলোকিত করে দিয়েছে। নীরের চোখে ঘুম নেই। নিজের সাথে অনেকক্ষণ বোঝাপড়া করার পর নীর বুক ভরে শ্বাস নিয়ে বলল, জেগে আছেন? সাবাস ক্ষীণ কণ্ঠে বলল। হুম, একটা কথা ছিল। নীর সাবাসের দিকে পাশ ফিরে বলল। বল। নীর হাঁসফাঁস করতে লাগলো। ক্ষণকল্পাতে ও গলা খাকারি দিয়ে বলল, আপনি আমাকে অনুভব করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। সাবাস কয়েক সেকেন্ড অবাক চোখে নীরের দিকে তাকিয়ে থেকে বলল। কি চাচ্ছিস সেটা বুঝে ফেলেছিস তো? নীর অন্যদিকে তাকিয়েছিল। এবারও সাবাসের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, বুঝেই বলেছি। সাবাসের মুখমণ্ডল তবুও দ্বিধান্বিত। ও পুনরায় কনফার্ম হওয়ার জন্য বলল। আর ইউ শিওর নাকি? নীর মুখে কিছু না বলে মাথা উপর নিচ করলো। সাবাস নীরকে নিজের কাছাকাছি এনে ওর লাজে রাঙা মুখটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এত বড় হয়ে গেছিস? বিয়ের পরেই হয়ে গেছি। তোকে অনুভব করতে হলে আমাকে ভালোবাসার চরম পর্যায়ে যেতে হবে, বুঝতে পারছিস? পারছি। সাবাস এবার কথা বলে সময় নষ্ট না করে নিজের বধূর রাঙা উষ্ঠে নিজের আধিপত্য বিস্তার করলো। যত সময় যেতে লাগলো তত নীর বুঝতে পারলো এতদিনের ধৈর্যশীল রসিক ছেলেটা ঠিক কতটা অধৈর্য, অস্থির আর বেপরোয়া হতে পারে। সাজিদ 2 দিনের কথা বললেও সময় নিয়েছে 1 সপ্তাহের মতো। নিজের ছোট মেয়েকে কারো হাতে তুলে দেওয়ার আগে সব কিছু ঝালিয়ে দেখতে চায়ও। আজ অবশেষে তানজিদকে পজিটিভ উত্তর দিয়েছেও। আর শায়নাজকেও আজ কথাটা বলবে। আজ ভার্সিটি নেই, তাই শায়নাজ আর নীর ছাদে বসে আচার আর গাছের দেখভাল করছে। তবে শায়নাজ এসবের দেখভাল করার পাশাপাশি বারবার নীরের দিকে ভ্রু কুঁচকে তাকাচ্ছে। সকাল থেকেই দেখছে নীরের মুখটা লজ্জায় লাল হয়ে আছে। নিজের মাথাকে কষ্ট না দিয়ে ও এবার সোজাসুজি বলে উঠল, তুই আমার লাল হয়ে আছিস কেন? টমেটোর হক মেরে দিতে চাচ্ছিস? তোর জন্য বেচারা নিজের গায়ের রঙকে ফ্যাকাশে হয়ে যেতে দেখলে তো হার্ট অ্যাটাক করে মরবে। নীর চমকে উঠে নিজের গাল দুটো চেপে ধরে বলল। আমার গাল লাল হয়ে আছে? শায়নাজ ব্যঙ্গ করে বলল, না না, লাল কেন হবে? তোর মুখ তো ভাইয়ার বাদামের খোসার কালারের মতো হয়ে গেছে। সাবাসের প্রসঙ্গ আসতেই নীর হাঁসফাঁস করে উঠল। তা খেয়াল হতেই শায়নাজ কপাল কুঁচকে কিছুক্ষণ নীরের দিকে তাকিয়ে থেকে হঠাৎ মিটমিট করে হাসতে লাগলো। নীরকে আর কিছু বলল না ও। ছাদের কাছাকাছি যেতেই শায়নাজের মুখের হাসি মিলিয়ে গেল। তুষার বাইক নিয়ে বাড়িতে ফিরল। এতদিন শায়নাজ ওর আশেপাশে যায়নি, কথা বলা তো দূর। তুষারের শান্ত মুখটার দিকে তাকিয়ে শায়নাজ মনে মনে বলল, আপনি আমাকে ওভাবে কোনোদিন পছন্দ করেননি সেটা আমি জানি, তাই আমিও আর ছ্যাঁচড়ার মতো আপনার পিছু পিছু ঘুরবো না। আপনি আপনার এনকে নিয়ে ভালো থাকুন সব সময়, এই দোয়াই করি। শায়নাজের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ সেটা মুছেও ফেলল অবশ্য। নীর নিজের লজ্জার খোলস থেকে বেরিয়ে কথা বলা শুরু করেছে, কিন্তু শায়নাজ শ্রোতার চরিত্রে পদার্পণ করল। লাইব্রেরিতে কিছুক্ষণ বই পড়ার পর তুষার নিচে চলে গেল, কারণ শায়নাজকে না দেখতে পেয়ে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। লাইব্রেরিতে যেহেতু শায়নাজ ভুলেও যাবে না, তাই ড্রয়িং রুমে চলে এলো। যদিও এক নজরে দেখা মেলে। সাজিদ আর মেহমেদ কিছু কথা বলতে বলতে ওখানে চলে আসলো। মেহমেদ বলতে লাগলো, হোয়াটএভার, আমার শত্রুর পরিবারকে কবে ডাকবি? একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, ভাই, ও যেন আমার মিস তেনার আশেপাশে না ঘেসে। ব্রয়লার মুরগি, চুপ থাক। এত ভয় কিসের তোর? হ্যাঁ, আর হ্যাঁ, আগে মেয়ের সাথে কথা বলবো, তারপর ওদের ডাকবো। তুষারের পড়ার ব্যাঘাত ঘটায় ও বাবা আর বড় বাবার দিকে তাকিয়ে বলল,
বাড়ির স্যারের পরিবারকে ডাকার জন্য আয়েশা আপুর পারমিশন নিতে হবে কেন? আশ্চর্য। মেহমেদ ভ্রুকুচকে ছেলের দিকে তাকিয়ে বলল, আয়েশার কথা কখন বললাম? হোয়াট এভার। তোমার মাথাটা কি রুমে রেখে এসেছো আজ? তুষার সে প্রসঙ্গে না গিয়ে বলল। তাহলে কাদের ডাকার কথা হচ্ছে? মেহমেদ তুষারের পেছনে এসে দাঁড়িয়ে ওর হাতের বইটা দেখতে লাগলো। অন্যদিকে সাজিদ বলল, আরেকটা বিয়ের ব্যবস্থা চলছে। কার বিয়ে? আমার ছোট্ট আমজানের। তুষার তড়াক করে চেয়ার থেকে উঠে আশ্চর্যজনিত কণ্ঠে বলল। তুমি কি শেহনাজের কথা বলছো বড় বাবা? ওদিকে মেহমেদ সেদিনের মতো আবার চেয়ারের উপরে পড়ে গেছে। ও কোমরে হাত দিয়ে বলল, এই ছেলে, সত্যি করে বলো, তুমি আমাকে মারতে চাইছো তাই না? তোমার এখন নতুন বাবা পাওয়ার কুরকুরি উঠেছে, এই তো? হোয়াট এভার। আজ এত মূর্খের মতো কথা বলছো কেন? শেহনাজ আর তুমি ব্যতীত আর কেউ অবিবাহিত আছে আমাদের পরিবারে? তুষার হতভম্ব হয়ে একবার সাজিদের দিকে তাকাচ্ছে আর একবার নিজের বাবার দিকে তাকাচ্ছে। ওর মাথায় হ্যাং হয়ে গেল। মস্তিষ্কের কোথায় যেন বেজে উঠল ধুমতা না 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 না। তুষার রোবটের মতো দাঁড়িয়ে আছে। ও কিছু বুঝতে পারছে না। এমন সময় শাহনাজ ওখানে আসলে সাজিদ মেয়েকে কাছে ডেকে বলল, একটু শুনে যাও তো ছোট আম্মুজান। শাহনাজ ভ্রুকুচকে বাবার দিকে এগিয়ে গিয়ে বলল। হ্যাঁ বাবা বলো। সাজিদ মেয়ের মাথায় হাত রেখে বলল, তোমার জন্য একটা পাত্র সিলেক্ট করেছি। আগামা বিষয়টা? শাহনাজের বুক কেঁপে উঠল। ওর চোখ দুটো অজান্তেই তুষারের পানে চলে গেল। তুষারও দম আটকে ওর দিকে তাকিয়ে আছে। সাজিদ মেয়েকে চুপ থাকতে দেখে বলল, ভয় পেও না, তোমার ইচ্ছে না কেউ লাগাবো না। শাহনাজের চোখ ছলছল করে উঠল। তা দেখে সাজিদ ব্যস্ত হয়ে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, আচ্ছা আচ্ছা, আমি আর বিয়ের কথা বলবো না। কেঁদো না ছোট আম্মুজান। বাবা আমি রাজি, তুমি কথাবার্তা বলো। তুষার অবিশ্বাস্য দৃষ্টিতে শাহনাজের দিকে তাকালো। শাহনাজকে কাঁদতে দেখে ওর মনের আতঙ্ক হারিয়ে গিয়েছিল। কিন্তু এটা কি বলল শাহনাজ? ওর হাত থেকে বইটা পড়ে গেল। শাহনাজ অনুমতি দেওয়ার পরই দৌড়ে নিজের রুমে চলে গেছে। অন্যদিকে সাজিদ খুশি মনে তানজিদের সাথে ফোনে কথা বলার জন্য দূরে চলে গেল। মেহমেদ এখনো পড়েই আছে। ও ছেলের হাত থেকে বই পড়তে দেখে আঁতকে উঠে বলল, হাই হাই করছো কি? তোমার প্রাণের বই পড়ে ব্যথা পেল যে? হোয়াট এভার। ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। সুস্থ হলে ওই বইয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো, পাক্কা। তুষার প্রথমবারের মতো খেকিয়ে উঠে বলল, শখ হলে তুমি বিয়ে করে নাও, তারপর মাম্মার কাছে গিয়ে কান ধরে উঠবোস করো, যত সব। কথাটা বলে তুষার লম্বা লম্বা পা ফেলে ওপরে চলে যেতে লাগলো। আর মেহমেদ আহম্মক হয়ে ছেলের গমন পথের দিকে তাকিয়ে বলতে লাগলো, হোয়াট এভার। হঠাৎ মিস তেনা তেনার ছেলে হয়ে গেল কেন আইনস্টাইন সাহেব? কিভাবে যে এই পুরো পথটা পাড়ি দিয়ে এসেছে সেটা শাহনাজ নিজেও জানে না। ওর সারা শরীর অজানা গন্তব্যের কথা ভেবে থরথর করে কাঁপছে। তুষারকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে ভাবলেও ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। তুষারের জায়গায় অন্য একজন ছেলেকে কল্পনা করতে পারছে না ও। রুমে আসতেই ওর শরীর অসাড় হয়ে গেল। মেঝেতেই পড়ে রইল। মুখে যতই বলুক না কেন তুষার যাকে ইচ্ছে তাকে নিয়ে থাক, কিন্তু মন তা সহ্য করতে পারে না। আজ যেন পৃথিবীর সমস্ত দুঃখ এসে জড়ো হয়েছে শাহনাজের ছোট্ট শরীরটাতে, যেগুলো কান্নার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। মুখে ওড়না পেঁচিয়ে রেখে কান্না করছে, যেন বাইরে কান্নার আওয়াজ না যায়। অন্যদিকে তুষার রাগে ফেটে পড়েছে। ড্রয়িং রুম থেকে যতই ওপরে উঠছে ততই ওর রাগ বেড়ে চলেছে। দ্বিতীয় তলায় এসে শাহনাজের বন্ধ দরজার দিকে তাকাতে ওর রাগ দ্বিগুণ বেড়ে গেল। এমন সময় নীর উচ্ছ্বাসিত হয়ে দৌড়ে দৌড়ে নিচে নেমে আসলো। তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে নীর ওর কাছে এগিয়ে এসে উৎফুল্ল হয়ে বলতে লাগলো, তুষার ভাই, শেহনাজের বিয়ে ঠিক হয়েছে জানেন। দ্রুত একটা বিয়ে খেতে চলেছি আমরা। তুষার অত্যন্ত গম্ভীর গলায় খানিকটা উঁচু গলায় বলে উঠল, যা, এই খুশিতে ডেট এক্সপায়ার বিষ খাগিয়ে, অথবা ছাদে উঠে নিচে লাভ দিতেও পারিস, সমস্যা নেই। এরপর সাবাস ভাইয়ের আরেকটা বিয়ে দিয়ে দেবো। বলে তুষার তৃতীয় তলার সিঁড়ির কয়েক কদম উঠল। নীর হতভম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। তুষার পুনরায় ফিরে এসে আঙুল তাক করে বলল, কান খুলে শোনে রাখ, ওই নাচকে গিয়ে বলবি যাকে তাকে বিয়ে করতে অনুমতি দিলেও ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। এখন নিজের সর্দি ঝাড়তে পারে না, আর সে নাচতে নাচতে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, বেয়াদব কোথাকার। কথাগুলো এক নাগারে বলা শেষ করে তুষার ধূপধাপ পা ফেলে ওপরে চলে গেল। নীর এখনো আহম্মক হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখের পলক পড়ছে না। ও কিছুক্ষণ পর মাথা চুলকে বলতে লাগলো, আশ্চর্য, কি এমন বললাম যে তুষার ভাই আমার সাথে রাগ দেখালো? দেখে নিয়েন, আমি ওনাকে গিয়ে সব বলে দেব। অযথা আমাকে বকলো। নীর থতমত মুখে শাহনাজের রুমে চলে গেল। দরজা বন্ধ দেখে ও কয়েকবার করাঘাত করলো। ক্ষণকাল বাদে শাহনাজ দরজা খুলে দিলে নীর দ্বিতীয় দফায় অবাক হয়ে গেল। শাহনাজ খুব কাঁদছে। ও নীরকে ভিতরে প্রবেশ করিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে নীরকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো।
নিজের হতভম্ব ভাব কাটিয়ে নীর বলল। কাঁদছিস কেন? কি হয়েছে? শাহনাজ ক্রন্দনরত কণ্ঠে বলল। আমার অন্য কারোর সাথে বিয়ে হতে চলেছে। কেন, কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? শাহনাজ নীরকে ছেড়ে দিয়ে ওর চোখে চোখ রেখে নাক টেনে বলতে লাগলো। আমি তুষার ভাইকে ছোট থেকেই ভালোবাসি, কিন্তু উনি আমাকে ভালোবাসেন না, উনি অন্য কাউকে ভালোবাসেন। ওই ডাইনিটার নাম মনে হয় এন দিয়ে শুরু। নীর আশ্চর্যজনিত চোখে শাহনাজের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছু সময়, অতঃপর মৃদুস্বরে বলতে শুরু করলো। বিশ্বাস করবি কিনা জানি না, কিন্তু আমার অনেক আগে থেকে মনে হতো তুষার ভাইয়া তোর মাঝে কিছু তো চলছে। তবে হ্যাঁ, সেটা শুধু তোর পক্ষ থেকে না, সেটা দুই পক্ষ থেকেই মনে হতো। শিওর ছিলাম না জন্য কখনো জিজ্ঞাসা করিনি, তবে আর সব সন্দেহ দূর হয়ে গেল। কিন্তু অর্ধেক ভুল জানিস, উনি অন্য কাউকে পছন্দ করেন। আমি ওনার নোটবুকে সেই মেয়ের নামের প্রথম অক্ষর দেখেছি, এন দিয়ে শুরু। নীর মুচকি মুচকি হাসতে লাগলো। শাহনাজের চোখের পানি মুছে দিয়ে ওর গাল টেনে বলতে লাগলো। ওরে সেজু, সেই ডাইনিটা তুই রে? শাহনাজ অবাক হয়ে বলল। মানে তুষার ভাইয়ের সাথে একটু আগে আমার দেখা হয়েছে। উনি প্রচণ্ড রেগেছিলেন আর তোকে নাচ বলে ডাকছিলেন। শাহনাজ চোখ বড় বড় করে বলল। নাজ মানে এন? হ্যাঁ রে বোকা, এবার বুঝলাম আমাকে অযথা কেন বকাঝকা করলেন তোর বিয়ের প্রসঙ্গ তোলায়। এই বইখোরকে আমি আমার স্বামীকে দিয়ে মার খাইয়ে না নেওয়া পর্যন্ত শান্তি পাবো না। শাহনাজও কথা শুনল না। ওর মাথায় নীরের কিছু সময়ের আগের বলা কথাগুলো ঘুরতে লাগলো। তুষারের সমস্ত আচরণগুলো ওর চোখের সামনে ভাসতে লাগলো। ড্রয়িং রুমে তুষারের মুখমণ্ডল কেমন ছিল সেটাও মাথায় চলে আসলো। শাহনাজ এবার চিন্তায় অস্থির হয়ে বলতে লাগলো। আমি এবার কি করব নীর? বাবাকে তো হ্যাঁ বলে দিয়েছি, বাবা তো মনে হয় ওনাদের ইতিমধ্যে ডেকে ফেলেছে। এখন কি হবে? রুমে এসে তুষার মাথার চুল টেনে ধরে চাপা আর্তনাদ করতে লাগলো। ওর হৃৎপিণ্ডের রক্তক্ষরণ হচ্ছে। নাজের মুখে সম্মতি শোনার পর থেকে কোনোভাবেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না ও। মোবাইলের গ্যালারিতে থাকা শাহনাজের নির্দিষ্ট একটা ছবি বের করে সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ক্ষণকালপাতে ক্রমাগত পুশ আপ দিতে লাগলো। ওর চোখের সামনে শাহনাজের একটা হাস্যোজ্জ্বল ছবি রয়েছে। যত পুশ আপ দেওয়ার পরিমাণ বাড়ছে তত ওর রাগ বাড়ছে। ও মোবাইলের স্থির শাহনাজকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো। খুব শখ বিয়ে করার, তোর বিয়ে করার শখ ছোটাচ্ছি আমি। নাচ ভাবতেও পারছিস না তোকে আমি ঠিক কি করতে পারি। বিশেষ কর তোকে আমি ছাড়বো না নাচ। তার আগে আর একটা বিষয় সামলাতে হবে আমার। ততক্ষণ পর্যন্ত একটু শান্তিতে থাক, তারপর এই শেখ তুষার খান কি জিনিস সেটা তোকে খুব করে বোঝাবো। কিছুক্ষণের মধ্যে মারুফ ওর পরিবারকে নিয়ে চলে আসবে। তানিয়া আর সিনু রান্নাবান্নার দিকটা সামলে নিয়ে ড্রয়িং রুমে এসে নিজেদের স্বামীদের সাথে কথা বলতে লাগলো। কিন্তু ম্যামের থম মেরে বসে আছে। ওর একদম ভালো লাগছে না মারুফের কথা ভাবলে। তাই ও তানিয়ার একটা হাত সেই তখন থেকেই শক্ত করে ধরে আছে। তানিয়া রাগ দেখালেও ছাড়লো না। অবশ্য তানিয়া ওপরে ওপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে খুব এনজয় করছে মেহমেতের ভালোবাসাটা। এমন সময় তুষার সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ওদের সম্মুখে গিয়ে চেয়ার টেনে বসলো। এতক্ষণও বাসায় ছিল না। সবাই তুষারের সিরিয়াস মুখটার দিকে তাকিয়ে থাকলো। একটু সময় নিয়ে তুষার বলে উঠল। বিয়েটা ক্যান্সেল করে দাও। মেহমেতের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ও বলতে লাগলো। তুষার যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে, বিয়েটা ক্যান্সেল করে দে। সাজিদ চোখ রাঙিয়ে তাকাতেই মেহমেদ চুপ করে গেল। মেহমেদের থেকে চোখ সরিয়ে সাজিদ তুষারের দিকে তাকিয়ে বলল। কারণ? তুষার কোনোরূপ ভনিতা না করে সাজিদের চোখে চোখ রেখে বলল। আমি শাহনাজকে বিয়ে করতে চাই, এটাই কারণ। সবার মাথার উপরে যেন বাজ পড়ল। কয়েক মিনিট প্রগাঢ় নিস্তব্ধতা। সাজিদ মুখটা আরেকটু গম্ভীর করে বলল। মাথা ঠিক আছে? যা বলছো বুঝে বলছো তো? আমি যা বলি বুঝে শুনেই বলি বড় বাবা। তুমি জানো আমি বেশি কথা বলতে পছন্দ করি না, তো ফোন করে ওনাদের মানা করে দাও। সাজিদ আর তানিয়া গম্ভীর হয়ে থাকলেও মেহমেদ আর সিনুর মুখ অটোমেটিক্যালি ফাইবারের মতো ঝকমক করছে। ওদের উজ্জ্বলতার দাপটে যে কোনো মুহূর্তে হাসান ভিলা ঝলসে যেতে পারে। অন্যদিকে তানিয়া কাটকাট গলায় বলে উঠল। মস্করা পাইছো? যখন যা বলবে তাই করতে হবে। তোমার যদি বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে আগে বলনি কেন? এখন যখন সাজিদ ভাইয়া ওনাদের কথা দিয়ে ফেলেছে তখন এসেছো নাটক করতে? সবার সামনে সাজিদ ভাইয়া আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে চাচ্ছ? তুষার কোনোরূপ বিচলিত না হয়ে শান্ত গলায় বলল। সময় থাকতে দ্রুত মানা করে দাও, দেরি হয়ে যাচ্ছে, পরে কিন্তু পস্তাবে বলে দিলাম। সাজিদ গম্ভীর গলায় বলল। তোমাকে আমি অনেক স্নেহ করি তুষার, এমন আচরণ করে আমার চোখে নিজেকে খারাপ করার চেষ্টা করো না একদম। ভালোর জন্যই বলছি বড় বাবা, এখনো সময় আছে, ফোন করে মানা করে দাও। তানিয়া খেকিয়ে উঠে বলল। এই ছেলে চুপ,
আমি কিন্তু এই হিসাব পরকালে গিয়ে নিব বলে দিলাম। তানিয়ার হিসাব নেওয়ার মাঝে সাজিদের ফোনের রিংটোন বেজে উঠল। ও তুষারের শান্ত মুখটার দিকে দৃষ্টি রেখে ফোন রিসিভ করলো। ফোনের ওপাশের মানুষটা কথা শোনার সাথে সাজিদের কপালে ভাঁজ পড়তে লাগলো। তা দেখে তুষার বাঁকা হেসে বলতে লাগলো, আগেই বলেছিলাম বড় বাবা, সময় থাকতে মানা করে দাও, নয়তো পস্তাবে। ওরা তিনজন জিজ্ঞাসা করতে সাজিদ কাট কাট গলায় বলতে লাগলো, মারুফ ফোন দিয়েছিল, বললো ওর ছেলে নাকি এ বিয়ে করতে রাজি না। সবচেয়ে বড় কথা, ওর ছেলে এখন হসপিটালে। শেষের কথাটা সাজিদ তুষারের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল। ওর কথার মানে বুঝতে পেরে তানিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বলল, এইসবের পিছনে তুমি আছো তাই না? তুষার হাই তুলে বলল, কোন হিসেবে বলছো মাম্মা? ওই তনয় কি নিজে থেকে বলেছে যে আমি ওকে মেরেছি? সাজিদ গম গম কণ্ঠস্বরে বলল, আমার বাচ্চা না তুষার, তোমার থেকে এমন কাজ আশা করিনি আমি, অন্তত তোমার থেকে। তুষার বড় করে শ্বাস ফেলে বলল, হ্যাঁ আমি মেরেছি। আমি ওকে বাধ্য করেছি বিয়েতে না করার জন্য। অবশ্য করবই না বা কেন? আমার শেহনাজকে কোন সাহসে তোমরা অন্যের হাতে তুলে দিতে যাচ্ছিলে? ও শুধু আমার, ঠিক আছে? মেহমেদ হাততালি দিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ব্রাভো বেটা, এই না হলে আমার ছেলে। হোয়াট এভার, একদম ঠিক করেছো। ওই ছেলের হাড়গোড় আরও একটু ভেঙে দেওয়া উচিত ছিল তোমার। ইস, এই বুদ্ধিটা আমার মাথায় যে কেন আসেনি কে জানে। হোয়াট এভার, তাহলে আমিও মারুফের হাড়গোড় ভেঙে দিতে পারতাম। সাজিদের তানিয়া সমস্যারে ধমক দিয়ে বলল। মেহমেদ। মেহমেদ চুপসে গেল, কিন্তু ইশারায় ছেলেকে বাহবা দিতে ভুলল না। সাজিদ জোরে একটা শ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, বিয়ে তো আটকে দিয়েছো, কিন্তু এটা ভেবো না যে তোমার সাথে শেহনাজের বিয়ে দেবো। এমন আচরণ না করলে আপত্তি করতাম না, কিন্তু এখন আর না। সব থেকে বড় কথা, শেহনাজ তোমাকে বিয়ে করতে চায়, এটা কে বলো তোমাকে? বিয়ে যে করতে চায় না সেটাই বা জানলে কিভাবে বড় বাবা? তানিয়া দাঁতে দাঁত চেপে বলল, কে কি চাই আমি জানি না, কিন্তু তোমার সাথে আমার শেহনাজের বিয়ে দিব না। তোমার সাহস কি করে হলো এইসব কাজ করার? এসব না করে যদি আমাকে একবার বলতে, তাহলে আমি সাথে সাথে তোমার সাথে শেহনাজের বিয়ের ব্যবস্থা করতাম, কিন্তু তুমি আমাকে আশাহত করেছো। তুষার তড়াক করে বর্ষা থেকে উঠে গর্জন করে বলে উঠল, বিয়ে দেবে না তাই তো? হোয়াট এভার, এর হিসাব আমি পরকালে গিয়ে কড়াই গন্ডায় বুঝিয়ে নেব। আর দেখি নাচকে আমি ব্যতীত কার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করো। বলে তুষার গটগট পায়ে নিজের রুমের দিকে চলে গেল, কিন্তু চারজোড়া চোখ হাঁ করে ওর প্রস্থানের দিকে তাকিয়ে আছে। পরিবারের ডিসেন্ট ছেলেটার থেকে এমন আচরণ পাওয়া অবিশ্বাস্য। মেহমেদ একটা পটেটো খেতে খেতে বলল, এটা যে আমার ছেলে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ রইল না আর। হোয়াট এভার, আমি আমার আসল ছেলেকে খুঁজে পেলাম আজ। তানিয়া ভ্রুকুচকে স্বামীর দিকে তাকালো। সেটা না দেখার ভান করে মেহমেদ সিনুর দিকে তাকালো। দুজনে ইশারায় কিছু একটা বলেই মুচকি হাসলো। তারপর সিনু গিয়ে সাজিদের চোখ বরাবর একটা কাঁটা চামচ ধরে না জানার ভান করে বলল, একটু আগে কি যেন বলছিলেন? বিয়ে দেবেন না এই তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আজ যে একটা মার্ডার হতে পারে সেটা কি জানেন? মেহমেদ তো তানিয়ার সামনে আর একটা কাঁটা চামচ ধরে বলল, হোয়াট এভার, একটা না ভাবি, 2টা মার্ডার হবে। ও হ্যাঁ, ভুল বলে ফেলেছি, 2টা হওয়ার কথা আছে। সাজিদের তানিয়া হতবম্ব হয়ে চোখ বড় বড় করে আছে। মেহমেদ হঠাৎ হেসে উঠে বলল, সিরিয়াস ব্যাপার পরে দেখা যাবে। হোয়াট এভার, একটা কথা ভেবে আমার প্রচুর হাসি পাচ্ছে। মারুফের থেকে আমি মিস তেনাতেনাকে ছিনিয়ে নিয়েছি, আর ওর ছেলে তনয়ের থেকে আমার ছেলে শেহনাজকে ছিনিয়ে নিল। আহা, বংশ পরম্পরায় চলতে থাকেটা। ওর কথা শুনে হুট করে সাজিদার তানিয়া হেসে উঠে বলল, আচ্ছা চলুক, তার আগে ওর ষাটটাকে গিয়ে সামলাও আর কেউ। সেই তখন থেকেই শায়ানা জান্নির রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। কিভাবে এই বিয়েটা থেকে মুক্তি পাওয়া যায় সেই চিন্তাই করছে দুজনে মিলে। এই চিন্তার কারণে ওরা খাবার পর্যন্ত খায়নি। সিনু আর তানিয়া একবার ডেকে গেলেও ওরা নিচে যায়নি। নির্বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, ধুর বাল, আমাদের দ্বারা কিছু হবে না। শায়ানা চকিতে নীরের দিকে তাকিয়ে বলল, ভাইয়ার সাথে থাকতে থাকতে তুইও ওটা বলা শিখে গেছিস। নীর থতমতো খেয়ে গেল। প্রসঙ্গ পাল্টানোর জন্য গলা খাকারি দিয়ে বলল, এক কাজ করি, ওনার থেকে সাহায্য চাই, কি বলিস? শায়ানা চাঁদকে উঠে বলল, ভাইয়া যদি রেগে যায় তুষার ভাইয়ের কথা শুনে, ভাইয়া যদি না মানে আমার সাথে তুষার ভাইয়ের বিয়ে। আরে মানবে না কেন? আমি বোন ছিলাম না তোর ভাইয়ের, তবু আমাকে বিয়ে করে আনলো, তাহলে তুষার ভাইয়া কেন পারবে না? শাহনাজ কিছুটা সম্মত হলো, কিন্তু পুরোপুরি হতে পারল না। ওকে কিছু বলতে যাবে তার আগেই দেখলো নীর অলরেডি শাবাশকে ফোন দিয়ে বলাও শুরু করে দিয়েছে। তা দেখে শাহনাজ টেনশনে অস্থির হতে লাগলো। কিছুক্ষণ পর ফোন কেটে দিয়ে অবাক হয়ে নীর বলে উঠল,
এমন একটা খবরে উনি একটু আশ্চর্যজনিত হলেন না কেন? আগে থেকেই জানতেন না তো? এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ পাওয়া গেল। শাহনাজ উঠে গিয়ে দরজা খুলে দিয়ে দেখলো সাজিদ আর সিনু এসেছে। ওরা দুইজন ভেতরে প্রবেশ করলো। শাহনাজ আর নীর একে অপরের দিকে তাকিয়ে অবস্থা বোঝার চেষ্টা করলো। ওদের চিন্তাকে আর বাড়তে না দিয়ে সাজিদ শান্ত স্বরে বলতে লাগলো, ছোট আম্মুজান, তোমার বিয়ে আগামী মাসের 5 তারিখ ঠিক করেছি। শাহনাজ চমকে উঠল। ওর ভেতরটা দমনে মুচড়ে যেতে লাগলো, কিন্তু মুখ ফুটে কথা বের করতে পারলো না। ওর হয়ে নীর বলতে লাগলো। খালু একটা কথা। নীরকে থামিয়ে দিয়ে সিনু বলতে লাগলো, তবে পাত্র চেঞ্জ হয়ে গেছে। তনয়ের বদলে তুষারের সাথে বিয়েটা হবে তোমার। শাহনাজ আর নীর একসাথেই তড়াক করে বসা থেকে উঠে হতভম্ব গলায় বলল, কি? সাজিদ বলতে লাগলো, হ্যাঁ, তুষারের সাথে। তনয়কে হসপিটালের সাময়িক বাসিন্দা বানিয়ে আর হিসাব নেওয়ার ভয় দেখিয়ে নিজেকে পাত্র হিসেবে নির্বাচিত করতে সক্ষম হয়েছে। শাহনাজ ক্ষণকাল আহম্মক হয়ে থাকার পর হুট করেই বাবাকে গিয়ে জড়িয়ে ধরে সামান্য কেঁদে বলল, অনেক অনেক ধন্যবাদ বাবা। সাজিদ যার পরনায় অবাক হয়ে গেল। ও ভেবেছিল যে শাহনাজ তুষারকে বিয়ে করতে সহজেই রাজি হবে না। ও অবাক চোখে বউর দিকে তাকাতেই সিনু ভ্রু নাচিয়ে বলল, দেখলেন তো? সাজিদ শাহনাজকে নিজের থেকে আলাদা করে ওর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, তুমি তুষারকে বিয়ে করতে চাও, সেটা আগে বলোনি কেন? আমি কি জানতাম নাকি তুষার ভাইও আমাকে বিয়ে করতে চায়? সবসময় খোলসের ভিতরে থাকতো। সাজিদ সামান্য হেসে বলল। আচ্ছা। ওদিকে নীর প্রচণ্ড খুশি হয়ে দাঁড়িয়ে আছে। সিনু ওর দিকে এগিয়ে গিয়ে ওর কান টেনে ধরে বলল, একটু আগে আমার সাজিদকে কি বলে ডাকলি তুই? এই ঘটনায় নীর ভ্যাবাচাকা খেয়ে গেল। ও অবাক কণ্ঠে বলল, কেন? খালু বলেই তো ডাকলাম। এখন খালু বলে ডাকবি, ভুলে যাস না আমরা তোর শ্বশুর শাশুড়ি হই। এখন থেকে আমাকে মা আর ওনাকে বাবা বলে ডাকবি, বুঝেছিস? ওদের দিকে তাকিয়ে সাজিদ আর শাহনাজ হেসে ফেলল। সাজিদ হাসি থামিয়ে বলল, হয়েছে, আমার বৌমাকে এখন ছেড়ে দাও, ওর যা ইচ্ছে তাই ডাকবে আমাকে। সিনু ওর কান ছেড়ে দিয়ে বলল, থাক, ওনাকে তোর ডাকতে হবে না, কিন্তু আমাকে মা বলে ডাকবি প্লিজ। নীর মুচকি হেসে বলল, আচ্ছা আচ্ছা ডাকবো। তুষার শান্ত মুখে লাইব্রেরিতে বসে আছে। ওর সামনে তিনজন গম্ভীর মুখের মানুষ বুকে হাত গুজে পায়ের ওপর পা তুলে ছুজালো দৃষ্টিতে ওর দিকে অনেকক্ষণ থেকে তাকিয়ে আছে। রুমে পিনপতন নীরবতা বিরাজ করছে। তুষার আর সহ্য করতে না পেরে বলে উঠল, কি সমস্যা? সকলকে অগ্রাহ্য করে লাইব্রেরিতে এনে দরজা লাগিয়ে দিয়ে কি করতে চাচ্ছিস তোরা? সাভাস, আয়েশা আর তোবা এখনো ধারালো দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এই গরম গরম খবর শোনার সাথে সাথে এই আয়েশা আর তোবা নিজেদের স্বামীদেরকে রেখে হাসান ভিলায় চলে এসেছে। যদিও আয়েশা সাথে করে একটা পোটলাকে নিয়ে এসেছে, যে এখন নিজের নানীদের কোলে উঠে আদর কুড়াচ্ছে। তুষার প্রশ্নটা করার পাক্কা 10 মিনিট অতিক্রম হওয়ার পর সাভাস গলা খাকারি দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, তুমি মিস্টার তুষার খান, আপনি আমার বোনকে বিয়ে করতে চান? নাটক করছিস? সাভাস হাত উঁচিয়ে বলল, হ্যাঁ, শাট আপ অ্যান্ড মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি যদি যথাযথ উত্তর না পাই তাহলে আপনার সাথে আমার বোনের বিয়ে দিতে অস্বীকৃতি জানাতে বাধ্য হব। তুষার কপাল কুঁচকে ওদের তিনজনের দিকে সিরিয়াস মুখের দিকে এক পলক তাকানোর পর হতাশ স্বরে বলল, জিজ্ঞাসা করুন হবু বউয়ের ভাড়াটা। সাভাস আর একবার গলা খাকারি দিয়ে বলল, আপনি কোন ক্লাসে পড়ছেন? আই মিন, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি ভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ছি, 1 মাসের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করব। আয়েশা অত্যন্ত ভাব নিয়ে কাটকাট গলায় বলল, ও তার মানে বেকার। তা আমার বোনকে বিয়ের পর কি খাওয়াবেন শুনি? ও কি হাওয়া বাতাস খেয়ে বাঁচবে? এমনিতেই হালকা বাতাসে হুটহাট পড়ে যায়। আপনার বদৌলতে মনে হচ্ছে ক্লে দিয়ে বানানো মিনারের মতো। দাঁড় করালে তাল সামলাতে না পেরে একবার উত্তর গোলার্ধে যাবে তো একবার দক্ষিণ গোলার্ধে চলে যাবে। একবার শুধু বিয়েটা হতে দিন, আপনার বোনকে এতটা সুখে রাখবো যে পরিবারের কথা ভুলে যাবে। যদিও পরিবারের সাথেই থাকবে, তবুও নাজের সব ইচ্ছা এখনই হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু পরেও যে পারবো না এমন কথা নেই। আমার বউয়ের পদতলে আমি পৃথিবীর সব সুখ এনে দেওয়ার মতো সামর্থ্যবান। তোবা মিথ্যা কাশির ভান করে বলল, ওকে ওকে, কিন্তু আই হ্যাভ একটা অভিযোগ। ভার্সিটিতে আপনার আশেপাশে ভুরি ভুরি মেয়েদের দেখা মেলে, আর মানতে আপত্তি নেই, আপনিও যথেষ্ট সুদর্শন। তো কোনো মেয়ের সাথে যে আপনার ইটিস পিটিস নেই তার গ্যারান্টি কি? তুষার কঠিন দৃষ্টিতে তোবার দিকে তাকালো, তবে কণ্ঠটা শান্ত রেখেই বলে উঠল, নাচ ব্যতীত দুনিয়ার সকল প্রাপ্ত বয়স্ক মেয়ে আমার বোন। তোবার হয়ে সাবাস পাল্টা প্রশ্ন করল, আমার বোনও মেবি আপনার বোন হয়, তাই না? জি ভাইয়া হয়, কিন্তু এই বোনকে আমি বউয়ের নজরে দেখি।
আর ভার্সিটির যেগুলো বউ হওয়ার কথা মানে যোগ্য, সেগুলোকে বোনের নজরে দেখি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাই দ্য ওয়ে, ভাইজান আপনার বউ মেবি আপনার বোন ছিল। সাবাস থতমত খেয়ে কেশে উঠল, কিন্তু গাম্ভীর্যতা আগের মতোই অটুট থাকলো। এবার আয়েশা পায়ের অবস্থান বদল করে বলতে লাগলো, মিস্টার তুষার খান, শুনেছি আপনার বইয়ের প্রতি প্রচণ্ড ঝোঁক। এমনিতেই তো পড়াশোনার মতো অশ্লীল কাজ খুলে কাম করে বেড়াচ্ছেন, তারপর সমস্ত দিনটা পার করেন বইয়ের সাথে একাকী সময় কাটিয়ে। কে নিশ্চয়তা দেবে যে আপনি বিয়ের পর আমার বোনকে রেখে বউয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হবেন না? উইল গ্যারান্টি? এবার সবার প্রচণ্ড হাসি পেল, কিন্তু ওরা বহু কষ্টে হাসি আটকিয়ে রিমান্ড অব্যাহত রাখলো। সাবাস গলা খাকারি দিয়ে নিজের হাসি আটকে বলল, জি, উত্তর দিন। কিভাবে নিশ্চিত হব আপনি বালের ধুত্তরে বউয়ের সাথে পরকীয়া জড়াবেন না? তুষার হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিল হাসি আটকানোর জন্য। সাবাসের প্রশ্ন শুনেও মুখ থেকে হাত সরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বইও আমার বোনের মতো। বিয়ের পর বউয়ের সাথে বই পড়ব। যদি ভুল করে উল্টোপাল্টা কিছু করেও ফেলি, তাহলে আমাকে টাইট দেওয়ার জন্য আমার নাচ আছে। সো সমস্যা নেই। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। তোবা নাটকীয়ভাবে তুষারের চারপাশে রাউন্ড রাউন্ড ঘুরতে লাগলো। এইভাবে কিছুক্ষণ করার পরও চোখ দুটো সরু করে তুষারের চোখের দিকে তাকিয়ে বলল, কখন থেকে মনের মধ্যে ও লালনা ছিল, সেজুর প্রতি নজর আসলো কিভাবে আপনার? এখন আবার এটা বলবেন না যে ও যখন শিনু খালামণির পেটে ছিল তখনই আপনার ওনার প্রতি একটা আলাদা টান তৈরি হয়ে গিয়েছিল। এসব নটঙ্কি মার্কা কথা বলে বিয়ে ঠিক হওয়ার আগে ক্যান্সেল করব, নয়তো আমার সাইকো স্বামীর কাছে গিয়ে চশমা পরা মানুষের প্রতি দরদ আনার ব্যবস্থা করব, নতুবা শেষ অস্ত্র অবলম্বন করব, আর সেটা হচ্ছে পরকালে গিয়ে হিসাব নিব। আবারও সবাই হাসতে ধরেও শেষ মুহূর্তে হাসি আটকালো। তুষার অত্যন্ত শীতল গলায় বলতে লাগলো, আমার হবু বউকে আমার থেকে কেড়ে নিতে চাওয়া ভয়ঙ্কর শালি ওরফে মামাতো বোন কান খুলে শুনে রাখুন। নাজের জন্মই হয়েছে আমাকে বিয়ে করার জন্য। মূলত এই কারণেই ওকে আমি বিয়ে করব। প্রেমে পড়েছি কখন সেটা শোনা বেশি একটা জরুরি মনে হচ্ছে না। সবাই কিছুক্ষণ চুপ করে থাকলো, হয়তো মনে মনে আলতু ফালতু প্রশ্ন সাজাচ্ছে। তাদেরকে তুষার বাঁকা হেসে বলতে লাগলো। সাবাস হাই তুলে বলল, অত সোজা না ধরাবাবু, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখনো করিনি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি মোরাল যত বেশি ফরফরা কেন? এই রঙের সামনে দাঁড়ালে আমার কিউট বোনটার রঙও ফ্যাকাশে মনে হবে। আপনাকে আমি রিজেক্ট করলাম। তুষার শান্ত দৃষ্টিতে সাবাসের দিকে তাকিয়ে থেকে বলল, কয়লার খনিতে গিয়ে কালো হয়ে আসবো, তবুও নাচকে চাই আমার। আয়েশা ভ্রুকুচকে বলল, কিরে, ওখানে কাজ করতে শুধু সাবাস যাবে, আপনি অন্য প্রফেশন বেছে নিন। সাবাস আয়েশার মাথায় জোরে একটা চাপড় মেরে বলল, তোর ভাষার সাথে ফ্যামিলি বিজনেস শুরু করিস ওখানে গিয়ে। আয়েশা ওর কথাকে পাত্তা না দিয়ে তুষারকে প্রশ্ন করল, আপনার মাথায় এত এত পড়াশোনা, বাসা ভাড়া থাকে কিভাবে? যাই হোক, থাকতেই পারে, কিন্তু মাসে মাসে ঠিক কত টাকা ইনকাম হয় বাসা ভাড়া থেকে? তুষার বর্ষা থেকে উঠে হাসতে হাসতে বলল, থাম তোরা, আমি আর নাটক করতে পারছি না। এমন সময় দরজায় কড়া নাড়ল সাজিদ। ও গম্ভীর গলায় বলে উঠল, কি করছো ওখানে? সেই 3 ঘন্টা থেকে এখানে দরজা বন্ধ করে বসে আছো? হ্যাঁ, সমস্যা কি? মেহমেদ সাজিদের পাশে এসে বলল, ওদের সমস্যা কি সেটা তো জানি না, কিন্তু তোর সমস্যা কি? হোয়াট এভার, মাঝে মাঝে একটু হাসি ঠাট্টাও তো করতে পারিস নাকি? তুইও তো সারাক্ষণ খাওয়া বাদ দিয়ে মাঝে মাঝে একটু জিম করে নিজের ব্রয়লার মুরগির শরীরটাকে দেশি মুরগির শরীরে রূপান্তরিত করতে পারিস নাকি? হ্যাঁ? মেহমেদ চিপস খাচ্ছিল। সাজিদের কথা শুনে খাওয়া দাওয়া বাদ দিয়ে ও অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলল, কথাটা খুব একটা ভুল বলিসনি, কিন্তু একটা কথা আমি তোকে সেই ছোটকাল থেকে বলতে চাই। তুই মন খারাপ করবি এজন্য বলিনি, তবে আজ বলবো। হোয়াট এভার, ওটা মুরগি হবে না, কারণ আমি তো মুরগি না, ব্রয়লার মোরগ বলে ডাকিস, ঠিক আছে? ওদের কথোপকথন শুনে ভেতরের 4 বান্দা জোরে জোরে হাসতে লাগলো। এমনিতেই ওরা এতক্ষণ হাসি আটকে ছিল, এবার আর পারল না। ড্রয়িং রুমে সাজিদ আর মেহমেদ বসে আছে, অবশ্য মেহমেদের কোলে আলিফও আছে। তখনকার ঘটনাটার পর সাজিদ মেহমেদকে কিছু না বলেই নিচে চলে এসেছিল, কারণ ওরও ভীষণ হাসি পাচ্ছিল। বাচ্চারা সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছে, সিনুদানিয়া বাগানে বসে নিজেদের মধ্যে গল্পের আসর জমিয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠলে সাজিদ দরজা খুলে দিল। বিব্রত মুখে 2 হাতে ভর করে বিভিন্ন ধরনের খাবার নিয়ে মারুফ ভিতরে প্রবেশ করলো। ওকে দেখে সাজিদ অবাক হয়ে গেল, কারণ ফোনে কথা বলে ও আর তানজিদ ইতিমধ্যে সব মিটমাট করে নিয়েছে। মেহমেদ অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করছে, আর তা দেখে আলিফ খিলখিল করে হাসছে।
হঠাৎ সাজিদের সাথে ভেতরে প্রবেশ করা মারুফের দিকে নজর যেতে ওর মুখ থেকে হাসি মিলিয়ে গেল। মারুফ সাজিদকে বলতে লাগলো, আমি খুবই দুঃখিত আমার ছেলের কাণ্ডের জন্য। ও নিজে বিয়ে করতে চেয়ে এখন হঠাৎ করে বিয়েতে না করার কারণ বুঝতে পারছি না। ওকে কিছু বলতে গেলেও কাট গলায় বলছে বিয়েতে জোর করলে ও সুইসাইড করতে বাধ্য হবে, তাই আমি আর জোর করিনি। আমি ভীষণ ভীষণ লজ্জিত সাজিদ। সাজিদ আর মেহমেদ চোখাচোখি করলো। যেখানে ক্ষমা চাওয়া উচিত ওদের, সেখানে এসেছে আবার খাবার নিয়ে মাপ চাইতে। মারুফের প্রতি উত্তরে সাজিদ শান্ত গলায় বলতে লাগলো, সমস্যা নেই, বিয়ে সারা জীবনের বিষয়, এই টপিকে কখনো হেলাফেলা করা উচিত নয়, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই বেটার। সেটাই, কিন্তু তনয় এমন কেন করলো আমি সেটা সত্যি বুঝে উঠতে পারছি না। সাজিদ থতমত খেয়ে গেল। ও কোনো কথা বলল না। এর পেছনে যে তাদের বাড়ির গুণধর ছেলের হাত আছে সেটা মারুফ জানবে কিভাবে? মেহমেদ বসে থাকা অবস্থাতেই বলল, হোয়াটএভার, আপনার ছেলে হাসপাতালে পৌঁছে গেল কিভাবে? সাজিদ কেসে উঠে মেহমেদকে চোখ রাঙালো। সেটা পাত্তা না দিয়ে মেহমেদ মারুফের দিকে তাকিয়ে থাকলো। মারুফ হতাশ শ্বাস ফেলে বলল, অ্যাক্সিডেন্ট করেছিল। মেহমেদ টেনে টেনে বলল, ও। সাজিদ আবার চোখ রাঙালো। এমন সময় তানিয়া ড্রয়িং রুমে চলে আসলো। ওকে দেখতে মারুফের মুখে ছেয়ে থাকা এতক্ষণের অনুতপ্ততা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। তানিয়া ওর দিকে তাকিয়ে বলল, আরে আপনি কখন এসেছেন? মারুফ মুচকি হেসে বলল, হেই তানিয়া, কতদিন পর দেখলাম তোমাকে। মেহমেদ তড়াক করে বসা থেকে উঠে পড়ল। আস্তে আস্তে আলিফের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, দেখলি বাবা এই বুড়োর কাণ্ড। হোয়াটএভার, আমার বউকে দেখার সাথেই এ কেমন জোনাকির পাছার মতো জ্বলতে শুরু করে দিয়েছে। আলিফ কি বুঝলো জানি না, তবে মেহমেদের কথা শুনে ও নিজের দাঁত ছেঁড়া মাড়িগুলো বের করে খিলখিল করে হাসতে লাগলো। মারুফ তানিয়ার দিকে সামান্য এগিয়ে এসে নিজের হাতের খাবারগুলো ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার ছেলের হয়ে মাপ চাইতে এলাম। এগুলো ক্ষমা চাওয়া মানে সামান্য চেষ্টা, নিলে খুশি হতাম। তানিয়া সামান্য হেসে ওইগুলো নিতে গেলেই মেহমেদ তৎক্ষণাৎ ওদের দুইজনের মাঝখানে এসে মারুফের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে বলল, থ্যাঙ্কস। এক হাতে আলিফ আর অন্য হাতে এতগুলো প্যাকেট নেওয়ার কারণে মেহমেদকে হিমশিম খেতে হলো। তবুও কোনো মতে প্যাকেটগুলো টেবিলের ওপরে রেখে তানিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলো। মারুফ বারবার আর চোখে তানিয়ার দিকে তাকাচ্ছে, আর ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে মেহমেদ। মেহমেদের অবস্থা থেকে তানিয়ার ভীষণ হাসি পেল। যত সময় যাচ্ছে তত মেহমেদের কপাল কুচকে যাচ্ছে। খুব করে মনে হচ্ছে তুষারের মতো যদি ও নিজেও কয়েকটা মারতে পারত তাহলে বেশ হতো। এই শেষ বয়সে ও নজর দেওয়ার কথা কল্পনাও করতে পারত না। মেহমেদ আলিফের কানে কানে কিছু বলল, বেশ সময় নিয়ে আর ইশারায় ওকে কিছু বোঝাতে লাগলো। তারপরও মারুফের সামনে গিয়ে বলল, আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যটাকে একটু কোলে নিন। মারুফ খুশি মনে আলিফকে কোলে নিল, কিন্তু ক্ষণকাল বাদে পুরো টাসকি খেয়ে গেল যখন আলিফ ওর গালে একটা থাপ্পড় মারল। যদিও ছোট হাতের থাপ্পড়, তবুও থাপ্পড় তো। এমন ঘটনা থেকে সাজিদার তানিয়া হতভম্ব হয়ে গেল। অন্যদিকে মেহমেদ মুখ লুকিয়ে হাসছে। সাজিদ দ্রুত সে আলিফকে কোলে নিয়ে বলল, আফওয়ান ছোট বাচ্চা, বুঝতে পারেনি। মারুফ গালে হাত বুলিয়ে বলল, সমস্যা নেই। আরও কিছুক্ষণ কথা বলে মারুফ চলে গেল। চলে যেতেই সাজিদ আর তানিয়া গম্ভীর মুখে ওর দিকে তাকালো। তা দেখে মেহমেদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমার কি দোষ? হোয়াটএভার, ওই ছেলেকে আমি বিশ্বাস করি না, কারণ ওর নিজের ছেলের নাম আমার মিস তেনাতেনার নামের আকার রস্যইকার বাদ দিয়ে রেখেছে, তনয়। ওর কথা শুনে কয়েক সেকেন্ড চুপ থেকে তানিয়া জোরে হেসে উঠল। সাজিদ বলতে লাগলো, এসবও ভাবিস তুই? হ্যাঁ, তোর ভালো হওয়ার আর কোনো চান্সই নেই। আড্ডা ভালোই চলছিল, কিন্তু শাহনাজ আসার সাথে সাথে তুষার সেখান থেকে উঠে চলে গেল। তা দেখে ও বেশ অবাক হয়ে গেল। তুষারের এমন আচরণের কারণ কি হতে পারে? নিজের চিন্তাকে পাত্তা না দিয়ে শাহনাজ সবার সাথে গিয়ে বসে গল্প করতে লাগলো। অবশ্য গল্প না, বরং সবাই মিলে শাহনাজের সাথে মজা নিতে লাগলো। সাবাসের কিছু জরুরি কাজ আছে, তাই ওকে 2 দিনের জন্য শহরের বাইরে যেতে হবে। নীরর বেসিক কিছু জিনিসপত্র একটা ব্যাগে গুছিয়ে দিল। সাবাস মুচকি এসে ব্যাগটা কাঁধে তুলে রুম থেকে বেরোতে ধরে পুনরায় ফিরে এসে বলতে লাগলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাতে ভুলে গেছে। নীর ভ্রু কুচকে বলল, কি? আমি তো সব চেক করে গুছিয়ে দিয়েছি, দেখি তো ব্যাগ। কথা সম্পূর্ণ করার আগে সাবাস নীরের কথা বন্ধ করে দিল ওর ওষ্ঠকে নিজের আয়ত্তে এনে। নীরের চোখ বড় বড় হয়ে গেলেও একটু পর নিজেও সামলে নিল। সাবাস একটু সময় নিয়ে চুম্বন করা শেষে ওর ঠোঁট মুছে দিয়ে বলল, আসছি বউ, ফিয়ামানিল্লাহ। বলে সাবাস রুম থেকে বেরিয়ে গেল।
নীল লজ্জার খোলস থেকে বেরিয়ে এসে দ্রুতপদে নিজেও বাইরে চলে গেল। সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বলল, সাবধানে যাবেন আর প্লিজ দ্রুত চলে আসবেন। সাবাস পিছু ঘুরে একটা মুচকি হাসি দিয়ে বিদায় নিল। সাবাসের গাড়ি হাসান ভিলা থেকে বেরিয়ে যাওয়ার পরে নীর অনেকক্ষণ ওইখানে দাঁড়িয়ে থাকলো। ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কেমন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। ওকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সিনু ওর দিকে এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না মা, 2 দিনের মধ্যেই চলে আসবে। সাবাসের বাবাও প্রায় এভাবে চলে যেত, তাই আমি তোর অবস্থা বুঝি। চল তোকে একটু খাইয়ে দিই। নির্মলিন হেসে শাশুড়ির সাথে খাবার খেতে চলে গেল। আয়েশার তুবা এখনো আছে, তবে কালকেই চলে যাবে। এই 3 দিনেই ওদের স্বামীরা বউশূন্যতায় নীলবর্ণ ধারণ করেছে। একদিনও হয়নি সাবাস গিয়েছে, তাতেই নীরের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ও বারান্দায় দাঁড়িয়ে উদাস নয়নে বাইরের দিকে তাকিয়ে আছে। এখান থেকে মেন গেটটা বেশ ভালোভাবেই দেখা যায়। হঠাৎ কিছু একটা নজরে পড়তে নীরের মুখ ঝলমল করে উঠল। সাবাসের গাড়ি ভেতরে ঢুকলো। নীর ছুটতে ছুটতে নিচে যেতে লাগলো। 2 তলায় আসতেই তুষারের সাথে মুখোমুখি হয়ে গেল। তুষার ওর অবস্থা দেখে বলল, আস্তে দৌড়ানির, সাবাস ভাইয়া হারিয়ে যাচ্ছে না। নীর ওর কথায় পাত্তা না দিয়ে নিচে যেতে ধরেও আবার ফিরে এসে গম্ভীর মুখে হাত উঁচিয়ে উঁচিয়ে বলল, এই তুষার ভাইয়া, এখনো কি সব নীল লাগিয়ে রেখেছেন? ভুলে যাবেন না আমি আপনার বড় ভাইয়ের বউ। ভাবি বলে ডাকবেন আমাকে। জাস্ট 6 মাসের বড় হওয়ার পরেও ওকে মানবতার খাতিরে ভাই বলে ডাকি, তাই বলে তোকে ভাবি বলে ডাকবো না? যা ভাগ। নীর প্রচণ্ড ক্ষেপে গিয়ে পাশে থাকা একটা ঝাড়ু তুলে সেটা ওর দিকে তাক করে বলল, ভাবি বলুন ভাবি, নয়তো এই ঝাঁটার বাড়ি পড়বে আপনার ওপর তুষার ভাইয়া, অথবা আমার ননদের সাথে আপনার বিয়ে দিব না। তুষার খানিকটা ভরকে গিয়ে বলল, আশ্চর্য, সবাই কথায় কথায় আমার বউ কেড়ে নিতে চাচ্ছে কেন? সেসব বাদ দিয়ে আমাকে আগে ভাবি বলুন। তুষার হার মেনে নিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি প্লিজ নিচে যান। ভাইজান হয়তো মুখ্য দুয়ার দিয়া ইতিমধ্যে রাজসভায় পদার্পণ করিয়াছেন, আপনি যান ভাবি যান। নীর হেসে উঠে ঝাড়ুটা নির্দিষ্ট স্থানে রেখে নিচে চলে গেল। তুষার হাঁপ ছেড়ে বলতে লাগলো, দিনকে দিন কি সাংঘাতিক হয়ে যাচ্ছে এই পিচ্ছিগুলো। বলেই ও ওপরে যেতে লাগলো। সাবাস কলিং বেল বাজাতে যাবে, তার আগেই নীর দরজা খুলে দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, স্বাগতম। সাবাস প্রথম দফায় চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে মুচকি হাসলো। তারপর আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নীরকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বলল, কি যাতে করেছিস বলতো? তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তাই তো তাড়াতাড়ি ছুটে আসলাম। তুষার লাইব্রেরিতে গিয়ে একটা বই পড়তে লাগলো। শাহনাজ সেখানে এসে লাইব্রেরির দরজা বন্ধ করে দিল। তারপর তুষারের সম্মুখে এসে বসে বলতে লাগলো, এবার বলুন কি সমস্যা আপনার? আমাকে ইগনোর করছেন কেন? তুষার আর চোখে এক পলক শাহনাজের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ওর থেকে পাত্তা না পেয়ে শাহনাজ ওর হাত থেকে বইটা ছিনিয়ে নিয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দিন। তুষার নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকলো অন্যদিকে তাকিয়ে। শাহনাজ ওর সামনে চুটকি বাজিয়ে বলল, এই যে মিস্টার তুষার খান, আমাদিকে তাকাচ্ছেন না পর্যন্ত, ব্যাপার কি বলুন তো? তুষার বর্ষা থেকে উঠে চলে যেতে ধরলে শাহনাজ ওর সম্মুখে গিয়ে হাত মেলে ধরে বলল, উত্তর না দেয়া পর্যন্ত যেতে দিব না। তুষার তবুও পাত্তা দিল না। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও কাজ না হওয়ায় শাহনাজ দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ যান যান, লাগবে না উত্তর দেওয়া। আপনার মতো ছেলেকে আমি বিয়েও করতে চাই না, তার চেয়ে ওই তনয়। তুষার ফিরে এসে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কি 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 বলি? তুষারের রাগান্বিত মুখ দেখে শাহনাজ ভয় পেয়ে গেল। ও এক পা করে পেছাতে লাগলো। তুষারও ওর দিকে এক পা করে এগোতে লাগলো আর বলতে লাগলো, আমাকে বিয়ে করবি না? ওই তনয়কে মনে ধরেছে খুব, তাই না? তোর খুব সাহস বেড়েছে, হ্যাঁ? বিয়ে করার জন্য নাচতে নাচতে রাজি হয়ে যাচ্ছিলি। শাহনাজ আমতা করে বলতে লাগলো, আমি বিয়ে। স্পষ্টভাবে বল নাচ, তোর এত সাহস কোথা থেকে এসেছিল? আমাকে ইগনোর করার সাহস কোথা থেকে পেয়েছিলি? শাহনাজ বেশ ঘাবড়ে গেল আর নার্ভাসনেসের কারণে ধরাম করে পড়তে ধরলেই তুষারের হাত টেনে ধরল। তবে পড়া থেকে তো বাঁচলই না, বরং তুষারকে নিয়েই নিচে পড়ে গেল। আয়েশা বইয়ের থাকার আড়াল থেকে বেরিয়ে নিজের কোলে থাকা আলিফকে বলতে লাগলো, দেখো বাবা, এটা নিউটনের 3য় সূত্র। প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তোমার খালামণি পড়েছে, সাথে খালুও পড়েছে, বুঝেছো? বাবাকে গিয়ে এটা বলবে, ঠিক আছে? তুষারের শাহনাজ মেঝেতে পড়ে থাকা অবস্থাতেই আহম্মক প্লাস হতভম্ব হয়ে আয়েশার দিকে তাকিয়ে থেকে ক্ষণকাল বাদে একসাথে গর্জন করে বলল, লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি আপু? আয়েশা অস্বীকার করে বলতে লাগলো,
না, একদম না। আমি তো আলিফকে নিউটনের সূত্র শেখাতে এসেছিলাম, কিন্তু তোরা এসে সেই শিক্ষণে বাধা দিয়ে দিলি। ধিক্কার জানাই তোদেরকে। ছি। দেখতে দেখতে বিয়ের তারিখ ঘনিয়ে এসেছে। আজ নয় কাল বিয়ে। হাসান ভিলা মানুষে মানুষে গম গম করছে। নিকট আত্মীয়রা শুধু এসেছে, তাতেই রমরমা ভাব চলে এসেছে। বিয়ের যাবতীয় প্যান্ডেল ছাদে সাজানো হয়েছে। আজ সব মেয়েরা ওখানে মেহেদি অনুষ্ঠান করবে। সেই উপলক্ষে সবাই ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। নীর কাবাড খুলে একটা জামা বের করতে যাবে, তখন তার নিচের শাড়িতে সাজানো শাড়িগুলোর দিকে তাকাতে ওর সাবাসের করা রিকোয়েস্টের কথা মনে পড়ে গেল। হাতের জামাটা অবহেলার সহিত দূরে ছুঁড়ে ফেলে ও একটা শাড়ি বের করলো। কাঁচা হলুদ আর লাল রঙের মিশ্রণের একটা শাড়ি পরে নীর নিজেকে আয়নায় দেখতে লাগলো। আসলেই সাবাস ঠিক বলেছে, শাড়ি পরলে ওকে সম্পূর্ণ অন্যরকম লাগে। সাবাস ঘরমাক্ত শরীরে রুমে প্রবেশ করে বলতে লাগলো, দেখি তোকে ডাকছে। কথা আটকে গেল ওর। সামনের রমণীটিকে দেখে ও থমকে গেল। নীর হিজাব পরার প্রস্তুতি নিচ্ছিল। কিছু সময় নীরবতার পর সাবাস ধীর পায়ে নিজের বউয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। সাবাসকে এগিয়ে আসতে দেখে নীরের হার্টবিট বেড়ে গেল। নীরের উদরে নিজের শীতল হাতটা রেখে ওকে নিজের দিকে টেনে এনে সাবাস এক দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকলো। নীরের খোলা চুলগুলো ওর কানে গুজে দিয়ে ওর ঘাড়ে নিজের ঘরমাক্ত মুখটা ডুবিয়ে দিল। এতে করে নীর ছটফটিয়ে উঠল। ওর ছটপটানি পাত্তা না দিয়ে সাবাসের ডুবে গেল ওর ঘাড়ে। তুবার কণ্ঠ ভেসে আসলো, কি রে নীর, জলদি আয়, মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে যে। নীর এবার নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু সাবাস ছাড়ল না। তোবা আরও 2-3 বার ডাকার পর ছাদের দিকে চলে গেল। সাবাস আরও কিছুক্ষণ পর নীরকে ছেড়ে দিয়ে ওর চোখের নিচে তিলটাতে অনেক সময় চুমু খাওয়ার পর বলল, এভাবে বসে যে থাকিস নাকি? আমি আজ নতুন করে তোর প্রেমে পড়ে গেলাম। একজনকে আর কতবার খেয়াল করতে চাস? কথাটা বলে সাবাস গোসল করতে চলে গেল। নীর ক্ষণকাল থম মেরে দাঁড়িয়ে থাকলো লজ্জা মাখা মুখে। তারপর দ্রুত হিজাব পরে ছাদের দিকে চলে গেল। শাহনাজকে সম্পূর্ণ কাঁচা হলুদ কালারের একটা শাড়ি পরিয়ে বসিয়ে রেখেছে। নীর ছাদে এসে দেখলো তুবা আর আয়েশা শাহনাজের 2 হাতে মেহেদি পরানো শুরু করে দিয়েছে অলরেডি। তা দেখে নীর ভ্রু কুঁচকে বলতে লাগলো, এটা কি হলো? আমি কোথায় মেহেদি পরাবো? আয়েশা আর তুবা একযোগে বলে উঠল, যা ভাগ। নীর আফসোস করে বলতে লাগলো, আমি তোমাদের বড় ভাবি হই, একটু তো সম্মান দাও। আয়েশা আর তুবা তৎক্ষণাৎ বলে উঠল, যেখানে সেই বড় ভাইকে সম্মান দেয় না, সেখানে তুই কে? নিজের অপমান যতটা না বিচলিত করলো, তার চেয়েও বেশি বিচলিত করলো নিজের স্বামীর অপমান। এটার বদলা নেওয়ার জন্য নীর নিজের ফোন বের করে ক্যামেরা অন করলো। তারপর চোখে একটা কালো চশমা পরে গলা খাকারি দিয়ে বলতে লাগলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। ওহো, ভুল বললাম, এটাই তো প্রথম ভিডিও, তো ওয়েলকাম ফার্স্ট টু মাই ভিডিও। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে 3 জন অতি সুন্দর। কথাটা বলে নীর থেমে পেছনে বসে থাকা আয়েশা, তুবা আর শাহনাজের দিকে তাকালো, যারা ক্যামেরা দেখে ভাব নিয়ে বসলো। তা দেখে নীর বাঁকা হেসে আবারও ক্যামেরার দিকে তাকিয়ে বলতে লাগলো, তো গাইস, যা বলছিলাম, আমার পেছনে 3 জন অতি সুন্দরী বান্দর বসে আছে, যারা দেখতে হিরো আলমের বানানো ছবির মতোই মাইন্ড ব্লোয়িং। ওর কথা শুনে ওরা 3 জন খেপে গেল। আয়েশা খেকিয়ে উঠে বলল, নীরের বাচ্চা, আমরা তোর ননদ হই, ভুলে যাস না। নীর অত্যন্ত শান্ত স্বরে বলতে লাগলো, যেখানে ভাইয়ের কাছে সম্মান পাও না, সেখানে আমি কে? তুবা কাটকাট গলায় বলল, আমাদের কথা আমাদের কাছেই ফিরিয়ে দিচ্ছিস? নীর অত্যন্ত উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, সেই জবাব আপনি পেয়ে যাচ্ছেন একরোর গালিয়া। শাহনাজদের কাণ্ড দেখে তখন থেকেই হেসে যাচ্ছে। নীর ওদের 3 জনের দিকে ক্যামেরা তাক করে বলতে লাগলো, দেখুন গাইস, কোণের হাতে মেহেদি পরানো হচ্ছে, তবে এ কি এত খারাপ ডিজাইন? ছে, মেহেদির মান সম্মান রইল না যে। আয়েশা নীরের মাথায় চাটি মেরে বলল, অনেক দিনের থেকে রাইমা খালামণির ক্যারাটে তোর ওপর প্রয়োগ করা হয় না তো, তাই খুব বার বেড়েছিস, তাই না? আয়েশার মার খেয়ে নীরের চশমা বাঁকা হয়ে গেল। নীর সেটা ঠিক করে বলতে লাগলো, ডোন্ট পাত্তা দেম গাইস। বাই দ্য ওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন হালকা বাতাসে চিটপাটাং হয় সাবধানে উপাধিপ্রাপ্ত কোণের ডান পাশে বসে আছে পড়াশোনায় মনে মনে পিএইচডি করা, যদিও বাস্তবে পড়াশোনার মানসম্মানে শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করা আয়েশা আপু। আর বাম পাশে রয়েছে চশমা পরা মানুষকে আশেপাশে দেখলেই নিজের স্বামীকে ড্রেনে লুকিয়ে রাখা তুবা আপু। এবার 3 জনই ক্ষুব্ধ চাহনিতে দাঁত কটমট করতে করতে নীরের দিকে তাকালো। শাহনাজ কাটকাট গলায় বলে উঠল, কেউ ওটার থেকে ফোনটা কেড়ে নাও, নয়তো আমাদের ফ্যামিলিতে আরেকটা পাগলের সংখ্যা বৃদ্ধি পাবে। আয়েশার তুবা মেহেদি পরানো বাদ দিয়ে নীরকে ধরতে গেলে নীর দৌড়াতে দৌড়াতে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, গাইস, স্থান পরিবর্তন করার সময় চলে এসেছে।
নয়তো তোমাদের প্রাণের বিয়ে ব্লগারের অকাল পটলতলা অনিবার্য হয়ে যাবে। নীরকে দৌড়াতে দেখে আয়েশা হেসে ফেলল আর পিছু নিল না। নীরের বেশ মজা লাগতে শুরু করেছে, তাই ও ছাদের এক কোনায় বসে থাকা বারিশের স্বাধীনের কাছে চলে গেল। তারপর ক্যামেরা ওদের দিকে তাক করে বলতে লাগলো, হ্যালো গাইস, একটু আগে যে দুই পাগল মহিলাকে দেখলেন তাদের পাগলামি সহ্য করা অর্ধ পাগল স্বামী হচ্ছে এনারা। তো গাইস, আপনারা যদি কোনো শিক্ষককে সম্মান প্রদর্শন করতে চান তাহলে বাম পাশের লোকটাকে করতে পারেন, কারণ উনি নিজের ছাত্রীকে পাত্রী বানিয়ে তাকে আবার নিজের বাচ্চার মা বানিয়েছেন, অথচ একটুও লজ্জা পাননি। আর ডান পাশে জনের মতো মহান ব্যক্তিত্ব আর কেউ আছে কিনা সন্দেহ। কারো যদি ফ্রিতে কিছু খাওয়ার ইচ্ছা জাগে তাহলে চোখে একটা চশমা দিয়ে এনার কাছে চলে আসবেন। আর মাঝখানে যে পোটলাটাকে আমার দিকে তাকিয়ে হাসতে দেখছেন সে আরও মহান, কারণ মাত্র 1 মাস বয়সে সে নিউটনের সূত্র শিখে গেছে। বারিশের স্বাধীন একযোগে বলে উঠল, ভাবি সাহেবা, মাথার কোথাও বাড়ি লেগেছে? সাবাসকে ডাকবো? নীর থতমত খেয়ে গেল, কিন্তু গলা খাকারি দিয়ে বলল, গাইস, আবারও স্থান পরিবর্তনের সময় এসেছে, এখানে আর থাকা যাবে না। নীর এবার অন্যদিকে চলে গেল। ওখানে রিয়াদ বসে আছে। নীর ওর সামনে গিয়ে বলল, গাইস এই দেখুন, আমার মামু যে আমার মামিকে লুকিয়ে অন্য মেয়েদের দিকে তাকিয়ে আছে। রিয়াদ থতমত খেয়ে বলে উঠল, এই নীর, কি বলছিস? আমি কোনো মেয়ের দিকে তাকাচ্ছি না। এভাবে মুখের ওপর মিথ্যা কথা বলতে লজ্জা করলো না? আমি স্পষ্ট দেখছি তুমি সামনে বসে থাকা ওই মেয়ের দিকে তাকিয়ে আছো। রিয়াদ নীরের ইশারা করা স্থানে তাকিয়ে বলল, ওখানে তো কেউ নেই, শুধু একটা কাক বসে আছে। নীর বুকে হাত দিয়ে মিথ্যা আর্তনাদ করে বলতে লাগলো, মামু এটা কি বললে? কাক বলে কি বোঝাচ্ছ? ও একটা মেয়ে কাক, বুঝতে পারছো? আর তুমি কি না ওর দিকে সেই তখন থেকে তাকিয়ে আছো? ছ্যা, তোমার লজ্জা করছে না? রিয়াদ আহম্মক হয়ে কিছুক্ষণ নীরের মিথ্যা অসহায় মুখটার দিকে তাকিয়ে থেকে বলল, তুই যে এতক্ষণ একটু আগে ক্যাটারিংয়ের যে ছেলেটা এসেছিল তার সাথে কথা বললি, সেটা সাবাসকে গিয়ে বলে দেই। নীর কেশুটে অন্যদিকে যেতে যেতে বলল, এমন মানুষের সাথে কথা বলা উচিত না। নিজে যে মেকাকের দিকে চোখ গোল গোল করে তাকিয়েছিল সেটা স্বীকার না করে আমার বাসবাগানে যাওয়ার ব্যবস্থা করে দিতে চাচ্ছে। ছ্যাঃ। নীর এবার দেখতে পেল তুষার এসেছে হাতে কিছু ফুল নিয়ে। ও দ্রুত পথে ওর সামনে বলতে লাগলো, গাইস এই দেখুন, মহাবিশ্বের সবচেয়ে বড় প্রতারক ছলনাময়ী পুরুষকে 20 বছরের সম্পর্কে থাকা পুরনো প্রেমিকা বইকে ধোঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে। এই অন্যায় আমরা মেনে নিব না। সবাই শাহবাগের দিকে রওনা হন এক্ষুনি, আমি বিয়েটা খেয়েই আসছি। তুষার শান্ত দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে থেকে বলল, আহাম্মক অপদার্থ মাথা মোটা। দূর থেকে ওর সব কাণ্ড কারখানা দেখে তুবা বলতে লাগলো, আমার কেন যেন মনে হচ্ছে এর মাথার কোনো একটা তার ছিঁড়েছে। আয়েশা বাঁকা হেসে বলল, দাঁড়া, তার মেরামত করার কারিগরকে ডাকছি। আয়েশা কাউকে ফোন করলো, তারপর নীরের দিকে আবার তাকালো। নীর এখনো ক্যামেরা নিয়ে ছাদের মধ্যে ঘুরঘুর করছে। হঠাৎ ছাদের দরজা দিয়ে সাবাসকে আসতে দেখে নীর ফোনটা নিজের কাছাকাছি এনে খুবই ধীর কণ্ঠে বলতে লাগলো, গাইস, সামনে আমার সুদর্শন মাল্টি ট্যালেন্টেড কিউট কথায় কথায় বালবলা হাজব্যান্ডকে দেখা যাচ্ছে। তাই আজ আর নয়, আবারও ফিরে আসবো তোমাদের মাঝে। আমাকে কেউ দাবায় রাখতে পারবে না। নীর ফোনটা বন্ধ করে চুপচাপ ভদ্র মেয়ের মতো মেহেদি পরানোর দিকে চলে গেল। তারপর অত্যন্ত আগ্রহের সহিত মেহেদি পরানো দেখতে লাগলো। সবাই অবাক হয়ে নীরের ইনোসেন্ট ফেসটার দিকে তাকালো। এমন ভান করে বসে আছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। সাবাস ওদের দিকে এগিয়ে গিয়ে শার্টের হাতা গুটিয়ে বলতে লাগলো, আয়শা, কোথায় ঝামেলা? এখানে তো সবকিছু ঠিকঠাক দেখছি আমি। আয়েশা নীরের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, না, এমনি ডেকেছিলাম, তোকে ভীষণ দেখতে ইচ্ছা করছিল। সাবাস বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, এত অভিনয় কোত্থেকে শিখেছিস বাল? জোরে কাজ করছিলাম আমি। কি আর করবি, হয়তো বাদরের সাথে সেলফি তুলছিলি। সাবাস কিছু বলতে যাবে তার আগেই তুষার কোত্থেকে এসে শাহনাজের হাতে একগুচ্ছ গোলাপ দিয়ে বলতে লাগলো, এগুলো বইয়ের ভাজা রেখে দিবি, আমাদের বাচ্চার জন্মের পর এগুলো দিয়ে ওর হাতের ব্রেসলেট বানাবো আমি। যেমন উড়ে এসেছিল কথাটা বলা শেষে তেমনই উড়ে চলে গেল তুষার। সবাই হতভম্ব হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। সাবাস ভ্রুকুচকে বলল, ঝামেলা তো আছে বইকে, বুঝলাম না বাল, ফুলটা সে চোখে তুলে না বইকে। হাসান ফিলাই আজ নিঃশ্বাস ফেলার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনে পুরো বাড়ি ভরে গেছে। বিয়ের কার্যক্রম শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা আছে। পার্লার থেকে কোনো জনপ্রাণীকে না এনে শাহনাজকে সাজানোর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এ বাড়ির মেয়েরা। ওরা কি কারো থেকে কম নাকি? তুষার অবশ্য শীতল হুমকি দিয়ে বলেছে, আমার বউকে যদি সুন্দর করে না সাজাতে পারিস তাহলে তোদের স্বামীকে আমি মেকআপ করিয়ে স্টেজে বসিয়ে দেব। আয়েশা তুবা আর নীর মুখ ভেঙচি কেটে বলেছে,
ওকে দেখে অজ্ঞান যদি না হোস তাহলে আমরা নাম পাল্টে ফেলবো। শাহনাজের সাজ প্রায় হয়ে এসেছে। সাদা বেনারসি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে ওকে, হাতে সাদা বেলি ফুলের মালা পেঁচিয়ে দিয়েছে আয়েশা, আর সাথে গহনাও পরিয়ে দিয়েছে। ওর থেকে চোখ সরানো যাচ্ছে না আজ। আয়েশা ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, তলে তলে এত কিছু অথচ আমরা কিছুই জানতেই পারলাম না। তুষারের সাথে তোর কিছু হবে আমি সেটা ভাবতেই পারিনি। তুবা আয়েশার কথার প্রেক্ষিতে বলে উঠল, তার বলতে হ্যাঁ রে, শেহনাজ কবে থেকে তুষারকে পছন্দ করিস তুই? শাহনাজ চুপচাপ বসেছিল। তুবার প্রশ্ন শুনে ও সবার দিকে তাকাতে লাগলো। ওরা উত্তরের আশায় ওর পানেই চেয়ে আছে। ক্ষণকাল বাদে শাহনাজ বলতে লাগলো, আমি 6 থাকতে একদিন তুষার ভাই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছিলেন। তখন আমি ড্রয়িংয়ে বসে আচার খাচ্ছিলাম। ওই যে সেদিন তার প্রতি আকর্ষিত হলাম, সেই আকর্ষণ এখনো অব্যাহত আছে এবং আমি কিছুক্ষণের মধ্যেই তাকে নিজের করে পেতে চলেছি। সবাই মিথ্যা মিথ্যা কাঁদতে লাগলো। নীর বলতে লাগলো, আহা কি ভালোবাসা, কি আকর্ষণ। সবাই হাসতে লাগলো। আয়েশা হাসি থামিয়ে বলল, হ্যাঁ রে সেজু, শেষমেশ নিজের ভাইকে বিয়ে করতে যাচ্ছিস? ছি, তোর লজ্জা করছে না? শাহনাজ তৎক্ষণাৎ বলে উঠল, তুমি যে নিজের স্যারকে বিয়ে করেছো তখন লজ্জা করেনি? আয়েশা থতমত খেয়ে গেল। আর ওর অবস্থা থেকে তুবা আর নীর হাসতে লাগলো। শাহনাজ ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারকে বিয়ে করতে আর খালাতো ভাইকে বিয়ে করতেও তো তোমাদের লজ্জা করেনি। হাসি বন্ধ করো, তোমরাও কিন্তু কম যাও না। নীর আর তুবারও হাসি বন্ধ হয়ে গেল। ক্ষণকাল গাঢ় নিস্তব্ধতায় ছেয়ে গেল। তারপর হুট করে একে অপরের দিকে তাকিয়ে সবাই জোরে জোরে হেসে উঠল। ওদের হাসির ঝংকারে পুরো রুমটা রমরমা হয়ে উঠল। ড্রয়িং রুমে বিয়ে পড়ানোর সব ব্যবস্থাটি করে ফেলা হয়েছে ইতোমধ্যে। স্বাধীন আশেপাশে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা সেসব তদারকি করছে। হঠাৎ তুবাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। ও সমস্ত কাজের কথা ভুলে গিয়ে সামনে এগিয়ে গেল। তুবার পাশে গিয়ে দাঁড়িয়ে ও সামনের ব্যক্তিটার দিকে তাকিয়ে বলতে লাগলো, এটা আমার বউ। স্বাধীনের হঠাৎ আগমনে তুবা খানিকটা হক চকিয়ে গেল। ছেলেটা স্বাধীনের কথার প্রতি উত্তরে বলল, স্বাধীন একটু পর আবার বলল, এটা আমার বউ। ছেলেটা খানিকটা অবাক হয়ে বলল, হ্যাঁ জানি। স্বাধীন একটু পর আবার বলল, এটা কিন্তু আমার বউ। ছেলেটা ক্ষণকাল হতভম্ব হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকলো। ওইদিকে তুবা কপাল চাপড়ে দীর্ঘশ্বাস ফেলছে। নিজের হতভম্ব ভাব কাটিয়ে ছেলেটা শান্ত স্বরে বলতে লাগলো, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, আর কখনো অন্যের বউয়ের সাথে কথা বলবো না, যদিও সেই বউ আমার চাচাতো বোনই হোক না কেন। কথাটা বলে ছেলেটা চলে গেল। ও চলে যেতেই তুবা স্বাধীনের পেটে চিমটি দিয়ে বলল, আহাম্মক লোক, ওটা আমার কাজিন ছিল। কি সব আমার বউ লাগিয়েছেন, যত সব। বাই দ্য ওয়ে, ও তো চশমা পরা ছিল, তবু ওর সাথে এমন করলেন কেন? স্বাধীন নিজের জোর করে দাঁত বের করা হাসি মুখখানার দিকে আঙুল তাক করে বলতে লাগলো, আমার মুখে পেপসোডেন্টের অ্যাড মার্কা হাসিটা শুরু থেকেই ছিল। চশমা পরা ছিল জন্যই হেসে হেসে কথা বলেছি, নয়তো সরাসরি এসে নাক বরাবর একটা ঘুষি মারতাম, তারপর যাবতীয় কথা। তুবা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকালো। কিছুক্ষণ পর মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে স্বাধীন হাত উঁচিয়ে বলল, খবরদার যদি হিসাব নেওয়ার কথা মুখে আনো তো। 100 বার আনবো, কি করবেন? স্বাধীন দুষ্টু হেসে বলল, আম্মুকে ফোন দিয়ে বলবো তোমার বৌমা তোমার সাথে কথা বলবে না, এজন্য ফোন অফ করে রেখেছে। তোবার চোখ বড় বড় হয়ে গেল, কারণ ওর ফোন সত্যি সত্যি অফ হয়ে আছে। গ্যাঞ্জাম আর ব্যস্ততার জন্য ফোনটা চার্জে দেওয়ার সুযোগ পাচ্ছে না। ওর শাশুড়ি জরুরি প্রয়োজনে নিজের বাবার বাড়িতে গিয়েছে, তাই বিয়েতে আসতে পারছে না। তোবা স্বাধীনের হাত ধরে বলল, এই না না, বিশ্বাস করুন আমি হিসাব নিব না। স্বাধীন বাঁকা হেসে বলল, বিশ্বাস করতে পারি যদি একটা চুমু খাও, সমস্যা নেই, আশেপাশে কেউ নাই। তোবা ভ্রুকুচকে স্বাধীনের দিকে তাকালো। তা দেখেও নিজের ফোন বের করে কাউকে কল করতে ধরলেই তুবা স্বাধীনের গালে চুমু খেলো। তুষার স্টেজে বসে আছে। অবশ্যই এটা গ্রাউন্ড স্টেজ। মেঝেতে পাটি আর চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, যেমনটা সাভাস আর নীরের বিয়েতে করা হয়েছিল। তুষার শাহনাজের মতোই সাদা কালারের একটা শেরওয়ানি পরেছে। ওকে দেখতে রাজপুত্রের মতো লাগছে। তাই তো মেহমেদ বারবার এসে ছেলের মুখ দেখছে আর বলছে, হোয়াটএভার, তুমি আমার ছেলে। তুষার কিছু বলেনি। ওকে আজ কোনো কিছুই বিরক্ত করতে পারছে না। এই যে মেহমেদ সে তখন থেকে এক প্রশ্ন করে করে মাথা ধরিয়ে দিচ্ছে, তবুও তুষারের মনে হচ্ছে যেন মেহমেদের কণ্ঠ থেকে মধু ঝরছে আর বাবাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে। অবশ্য এই ইচ্ছা ওর আজ সব মানুষকে দেখে করতে ইচ্ছা করছে, তবে মেয়েদের না।
সাবাস কাজী সাহেবকে এনে বসিয়ে দিয়ে তুষারের দিকে এগিয়ে আসলো। তারপর ওর মাথায় চাটি মেরে বলল, এলইডি বাল্বের মতো জ্বলছিস কেন? দাঁতগুলো ভিতরে ঢুকিয়ে রাখ গাধা। তোর দাঁতের ঝলকানিতে আমার ঝলসে যাওয়া উপক্রম। তুষার শান্ত স্বরে বলতে লাগলো, দেখো সাবাস ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে। দাঁত থেকে কখনো আলো বিচ্ছুরিত হতে পারে না। বিজ্ঞানের সাবাস ওকে থামিয়ে দিয়ে বলল,